নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি। প্রায় 13 দিন ছুটির পর আগামীকাল উৎসার এক্সাম রয়েছে। এই এত লম্বা ছুটির পর বাচ্চাদের পরীক্ষায় আমি জানি না পড়াশোনায় কতটা মনোযোগ থাকে। আমার হলে তো আমার একদমই মনোযোগ থাকতো না। এতে ভীষণ কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায় এত লম্বা ছুটির জন্যে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যখন পরীক্ষা দিতাম পরপরই পরীক্ষা হয়ে যেত, হয়তো মাঝে এক দুটো ছুটি, সেটাই মনে হচ্ছে বেশ, তাতে হয়তো পড়াশোনাটা ঠিকঠাক হয়। এই লম্বা ছুটিতে পড়াশোনা একদমই ঠিকঠাক হয় না, বরঞ্চ বাচ্চাদের ধৈর্য হারিয়ে ফেলে। আর সেটা আমি উৎসাহকে দেখেও বুঝতে পারছি। এক বই আর কত পড়বে। আর চায়ের পর্ব শেষ, এবার হচ্ছে সকালের জলখাবারের পর্ব। তো আবার রান্নাঘরে রিটার্ন চলে আসতে হয়েছে চা টা খেয়ে। ফ্রিজে একটু আটা মাখা ছিল, সেটা একটু ভালো করে মেখে নিচ্ছি। এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি, আর করব ঢ্যাঁড়স আলু ভাজা। আমরা মেয়েরা বিয়ের পর থেকে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই। বেডরুমে যতক্ষণ না থাকি কিচেনে তার থেকে বেশি সময় কাটাই। তো বেডরুমের থেকে মনে হয় কিচেনটা বেশি সুন্দর করে সাজিয়ে রাখা উচিত। ফ্যাশনেবল ড্রেস না কিনে গোটা চারেক অ্যাফ্রন কিনে নেওয়া উচিত। কি ঠিক বললাম তো? কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়াবার একটা সন্তুষ্টিই আলাদা পাওয়া যায়। পরিবারের সদস্যকে নিজের হাতে তাদের পছন্দ মতো রান্না করে তাদের সামনে তুলে ধরাতেও অনেক শান্তি পাওয়া যায়। তোমাদের সাথে গল্প করতে করতে সকালের জলখাবারটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেল। মা আর মেয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আগামীকাল উৎসার এক্সাম, ওর ইকোজিও এক্সাম আছে। প্রায় 10 থেকে 12 দিনের একটা ছুটি ছিল, গ্যাপ ছিল। তো আগামী দিনে এক্সাম রয়েছে, যেহেতু আজকে সকাল 6টা থেকে উৎসাহ অলরেডি পড়তে বসে পড়েছে। কয়েকদিন ধরেই পড়ে যাচ্ছে একটা সাবজেক্ট। মানে এতদিন ধরে পড়া মানে কি বিরক্তিকর, এত ছুটি দিয়ে পরীক্ষা। এর থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে পড়তাম, ঝটপট পরীক্ষা হয়ে যেত, পরীক্ষা শেষ, ব্যাস গল্প শেষ। তো বিছানা তার জন্য আমার তোলা হয়নি, উৎসাহ পড়ছিল বলে ওকে আর ডিস্টার্ব করিনি। আর গৌতম খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর ওকে আর ডিস্টার্ব করবো না। কারণ ও পড়ছে বলে আজকের আমি ভিডিওতে সাউন্ড দিতে পারছি না, সব ভয়েস ওভার করতে হবে। এখনও খেতে বসছে বলে আমি জাস্ট তোমাদের সামনে চলে আসলাম কথা বলতে। তো চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে আবার দুপুরে রান্না করতে হবে। মাছ অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, খেয়ে দিয়ে আবার রান্নার দিকে চলে যাব। বিয়ের আগে শাক বলো সবজি বলো কিছুই খেতাম না। ওই ডিম হলে ডিমের তরকারি ভাত, মাছ হলে মাছের তরকারি ভাত, মাংস হলে মাংসের তরকারি ভাত, তাও অর্ধেক মাছ খেতাম না। বিয়ের পরে গৌতমের পাল্লায় পরে সব শিখেছি। তো এটা বলো তো কী শাক? তোমরা কি চিনতে পারছো? আর যদি চিনতে না পেরে থাকো তাহলে তোমাদের বলি, এটাকে গিমে শাক বলে। তো এই শাকটা আমি আগে খেতে জানতাম না বিয়ের আগে। বিয়ের পর আমার বড় ননদ আমাকে খাওয়াতে মানে খেতে শিখিয়েছে জিনিসটা। কারণ বড় ননদের কাছে আমি ফার্স্ট টাইম এই গিমে পাতার বড়া খেয়েছিলাম এবং ভীষণ ভালো লেগেছিলো। তারপর থেকেই আমি শাকটা যখনই দেখি তখনই আমি কিনে নিই। তো সেদিনকে সবজিওয়ালা এসেছিলো, তাই আমি 2 বাটি কিনে নিয়েছি। সব সময় তো পাওয়া যায় না। তো এখন বাছতে বসছি, বাছতে গেলে না গায়ে জ্বর চলে আসে। এই 2 আটি শাক বাছতে গেলে যে কত সময় চলে যাবে তার নেই ঠিক। এক আঁটি শাক বাছতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। তো আমি একটু নিখুঁত করে শাক ঠাকগুলো বাছি। তো আর এক আঁটি শাক সেই আবার ফ্রিজে রেখে দিচ্ছি, আবার যেদিনকে করব সেদিনকে বেছে নেব। গৌতম মাছ বাজার থেকে আর মাছ এনে দিয়েছিল, তো সকালবেলায় আমি একটু রসুন আদা নুন হলুদ আর তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। এই মাছ দেখলে আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ফাটে। আমি একে বাস্টিং মাছ বলি। আর মাছ ভাজবো বলে দেখো ঢাল তরোয়াল হাতে নিয়ে নিয়েছি, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজি। কিন্তু ভাজার সত্ত্বেও আজকে সাংঘাতিক কীর্তি হয়েছে। পুরো রান্নাঘর তেলে তেল হয়ে গেছিলো, আমার চোখে লেগেছে, গায়ে তেলের ছিটা লেগেছে। পুরো রান্নার পর রান্নাঘর ভালো করে সাবান দিয়ে ধুতে হয়েছে। আমি এই মাছ একদম পছন্দ করি না, গৌতমকে বারণ করি, কিন্তু গৌতম আবার এই মাছ খেতে ভালোবাসে বলে নিয়ে আসে। তো কী বলবো, ওর জন্যে করতে হয়। রান্না বান্না শেষ করে ভালো করে রান্নাঘর পরিষ্কার করে ভালো করে গায়ে সাবান দিয়েছি, তেলগুলো ছিটে ছিটে গায়ে লেগেছে, গা থেকে যেন আষ্টা গন্ধ বেরোচ্ছে। দিয়ে ঠিয়ে এবার চলে এসেছি ঠাকুর দিতে। তো মা গাছের ফুল পাঠিয়েছে, সেই ফুলগুলো ভালো করে মা ধুয়ে যত্ন সহকারেই আমাকে প্যাকেট করে পাঠিয়েছিল। মায়ের অনেকগুলো ফুল গাছ আছে, তাতে প্রচুর ফুল হয়, শুধু সময়ের অভাবে গিয়ে আর নিয়ে আসতে পারি না। নাহলে গাছের ফুল দিয়ে পূজা দেওয়ার অনুভূতিটাই আলাদা। তো মা আজকে যেহেতু পাঠিয়ে দিয়েছে তাই একটু গুছিয়ে নিলাম ঠাকুরঘরটা। আগে আমার গাছেও ফুল হতো, এখন আর যত্ন করতে পারি না বলে সব গাছই মরে গেছে। ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে। পুরোপুরি রান্না কমপ্লিট না করেই আমি চলে গেছিলাম স্নান করে ঠাকুর দিতে। এখন বাকিটা কমপ্লিট করব।
আর ওই মাছ রান্না করতে গিয়ে তেল চারিদিকে, রান্নাঘরের যা অবস্থা হয়েছে বলার মতো না। সে তো রান্নাঘর পরিষ্কার করতে করতে সময় চলে গেছে, সারা দুনিয়া সাবান দিয়ে আমার পরিষ্কার করতে হয়েছে। তারপর তো একটা এখানে চোখে লেগেছে, চোখে পড়েছে সেই গরম তেল। আর কি বলবো, এর জন্য না আমার মানে এই মাছ ভাজতে গেলে আমার ভীষণ ভয় লাগে, ভীষণ। হয়তো আমি ঢাল তরোয়াল নিয়ে নেমেছিলাম। আর এখন গিমে পাতাটা যে বেছে রেখেছিলাম, সেটা চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে এখানে মেখে রেখেছি। স্বাদ অনুযায়ী নুনও দিয়েছি। নুন ছাড়া তো কোনো জিনিসই হয় মানে রান্না করা যায় না, নুনেই সব জিনিসের স্বাদ এনে দেয়। তো এখন একটু বড়াটা গরম গরম ভেজে নেবো, নিয়ে খেতে বসবো। উৎসা গেছে স্নানে, তার জন্য এতক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে পারলাম, না হলে তো কথাই বলতে পারছি না। সব কিছু মানে ইশারায় ইশারায় আজকে হচ্ছে। খেতে বসার আগে আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই গিমে পাতার বড়া করে নিয়েছি, একটু গৌতমের জন্য রেখে দিয়েছি। ও যদি রাতে ভাত খায় গরম গরম ভেজে দেবো। আর এইখানে ওই মাছের তরকারিটা করেছি, একদম কষা কষা মাখা মাখা। এইখানে করেছি আমার জন্যে সব রকম সবজি দিয়ে পাতলা একটা ঝোল। ঢ্যাঁড়স, পেঁপে, কাঁচকলা, বিনস সবই রয়েছে। আমাদের দুজনের লাঞ্চ কমপ্লিট। খেয়ে দিয়ে উৎসাহ যথারীতি করতে বসে পড়েছে, যেহেতু বললাম কালকের ওর এক্সাম। ডিমের শাকের পাতার বড়া খাবে বলে বাচ্চার খুব আশায় ছিল, বললো কি আজকে বড়া খাবো। কিন্তু পাতাটা এত তেতো ছিল, বুঝতে পারলাম না। এত তেতো থাকে না, কিন্তু আজকে খুব তেতো হয়েছে। তো উৎসাহ আর খায়নি, একটা পাতার বড়াই মাত্র খেয়েছে। আর আমি এখন চকলেট নিয়ে বসেছি, একটা আমি খাবো, একটা উৎসাহ। এটা দুবাই থেকে শান্তনু দিয়েছিল, তো ফ্রিজেই পড়েছিল, শান্তনু গেছিলো দুবাইয়ে, তো চকলেট নিয়ে এসেছিলো। এতদিন ফ্রিজে পড়ে পড়ে থেকে চকলেটগুলো ইট হয়ে গেছে। তো খাই, খেতে একটুখানি রেস্ট নিই, নাহলে ওর পড়ার ডিস্টার্ব হচ্ছে। উৎসাহ তো ওই ঘরে পড়ছে, তার জন্য আমি আর শুইনি ওই ঘরে। এই ছোটো ঘরে কুলগুলো সব শুকিয়ে গেছে, এগুলো ফাটাচ্ছি। আর বাইরের দিকেও যাওয়া যাচ্ছে না, কারণ ওদিকের গলিতে একটা ডেড বডি পড়ে আছে, যার মানে গন্ধে বাইরেও যাওয়া যাচ্ছে না, আমার রান্নাঘরে দাঁড়ানোও যাচ্ছে না, এত গন্ধ। কি ভাবলে মানুষের ডেড বডি? আরে মানুষের ডেড বডি হলে তো এতক্ষণ হইচই পড়ে যেত, হইচই, ফোনাফুনি, তাদের আত্মীয় স্বজন খুঁজে শনাক্ত করতে চলে আসতো, পুলিশ, কোর্ট কাচারি, আদালত, আইন সব হয়ে যেত। ছোট্ট বাচ্চা কুকুরের ডেড বডি পড়ে আছে। প্রায় 2-3 দিন ধরেই একটা গন্ধ পাচ্ছিলাম, কেমন একটা পচা গলা গন্ধ। সকালে গন্ধটা খুব বেশি আসছে। তো গৌতম আর আমি সকালবেলা ওই দিকটায় গিয়ে আমি চলো একটু গিয়ে দেখি কোথা থেকে এত গন্ধ আসছে। প্রথমে তো ভাবছিলাম একটা ইঁদুর টিঁদুর হয়তো মরেছে, তারপর দেখলাম যে না। যখন ওই দিকে যে আমাদের পাশে যে প্রমোটিংটা হয়েছে, মানে ফ্ল্যাটটা হয়েছে, ফ্ল্যাটের ওই দিকের গলির দিকে গেলাম যখন, তখন দেখলাম কি একটা বাচ্চা কুকুরের বডি পড়ে আছে, তাতে পোকা হয়ে গেছে। আজ কুকুরের বাচ্চা বলে কেউ ওকে কেউ খোঁজ করারও নেই, ওর জন্য কেউ ভাবনা চিন্তার করারও নেই, কেউ চোখের জলও ফেলার নেই, শেষকৃত্য সম্পন্ন করার জন্যও কেউ নেই। এরম একটা ব্যাপার, পুরো কি বলবো, অসহায় একটা ডেড বডি যার পোকা ধরে গেছে। তো গৌতম সে সময় অফিস যাচ্ছিলো, গৌতম বললো এখন তো আমার পক্ষে সম্ভব নয়, অফিস যাচ্ছি, আমি ফিরে আসি, যদি ওই ফ্ল্যাটের লোকেরা যদি মানে কুকুরের ওই ডেড বডিটা যদি না সরায়, সেই ক্ষেত্রে আমি বিকালবেলা কোনো জায়গায় একটা মাটির তলায় চাপা টাপা দিয়ে দেবো, নাহলে বালি দিয়ে চাপা দিয়ে দেবো। কারণ ওই কুকুরটার গায়ে না মাছি ঠাচি ভর্তি হয়ে গেছে। এবার ওই মাছি টাছি উড়েতে জানো তো, যেহেতু একদম লাগোয়া আমার বাড়ি, ওই খাবার টাবার এসে বসবে, তাতেও তো একটা মানে কি বলবো, মানে ভাইরাস একটা ছড়িয়ে পড়া, পচা গলা দেহ থেকে সেসব বহন করে মাছি নিয়ে চলে আসবে, সেটাও তো খারাপ না, হাইজিন নয় মোটেও। আর এত গন্ধ আসছে বলার মতো নয়। শরীর যদি ভালো থাকতো নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করতাম, আমিই করে নিতাম, আর গৌতমের অপেক্ষা করতাম না। কারণ আমি আর আমার ভাই এটা করেই থাকি প্রায়। এই রাস্তার যত স্ট্রিট ডগগুলো হয়, এরম অনেকবারই হয়েছে, তারা অসুস্থ হয়ে পড়েছে। ডিস্টেম্পার যে রোগ, যাদের বাড়িতে কুকুর আছে তারা ভালো করেই জানো, ডিস্টেম্পার বলে একটা ভয়ানক রোগ হয় কুকুরের। বেশিরভাগ মানে যারা স্ট্রিট ডগ তাদেরই বেশি এফেক্টেড হয়। তো এরকম অনেকবারই আমাদের পাড়ায় কুকুরগুলো যখনই ডিস্টেম্পারে আক্রান্ত হয়েছে, আমি আর আমার ভাই সেই কুকুরকে বয়ে নিয়ে গিয়ে মুকুন্দপুরের ওইখানে আশারি বলে একটা বড় সংস্থা আছে, পশু পাখি মানে সংস্থা টাইপের, হসপিটাল বলা চলে, হ্যাঁ, পশু পাখি হসপিটাল, যেটা বিনা টাকা চিকিৎসা করা হয়, সেখানে দিয়ে এসেছি। ওখানে টাকাও ডোনেট করে এসেছি আমি আর ভাই, এরমও হয়েছে, ওখানে দিয়ে এসেছি বারবার কুকুরদের নিয়ে গিয়ে।
যারা অসুস্থ কুকুর হয় বা দেখতে পেলেই যেটা হয় আমি আর আমার ভাই করে থাকি। কিন্তু এখন এই কুকুরের যা অবস্থা একদম গলে গিয়ে পোকা ধরে গেছে, সেটাতে আর কি করা যাবে? যদি অসুস্থ থাকতো নয় আমি আর ভাই গিয়ে সেটা একটা ব্যবস্থা করে নিতাম। খুব ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার চায়ের সাথে চলে এসেছি আবার। তো উৎসাহ তো পড়তে পড়তে ওর গলা ধরে গেছে, ছেড়ে দাও ওর কথা। ওর জন্যে না দুপুরবেলা আমি ঘুমাতে পেরেছি, না এই ঘরে বসতে পারছি। ও এত চিৎকার করে পড়ছে, যেই বাইরে যাচ্ছি সেই গন্ধ, এত সেই ডেড বডি পচার গন্ধ। আর গৌতম দা আমাকে তার মানে বিকাল থেকে অফিস থেকে ফেরার পর থেকে আমার পিছনে লেগেই আছে, ওই কুকুরের ডেড বডিটা আমাকে দেখাতে নিয়ে যাবে, টানা হিজড়া করছে। তা আমি তো যাবই না, মানে পচা গলা দেহ এসব দেখলে আমার আরও মাথা, মানে বলছি তাতে আমার কেমন হচ্ছে, আর দেখলে তো দেখতে হবে না। তো তার জন্য ঘর থেকে মানে তার জন্য ঘর থেকে বাইরেও বেরোতে পারছি না, আর এদের ঘরে উৎসার জ্বালায় ঘরে থাকতে পারছি না। চাটা খা, চাটা খা, গরম গরম চাটা খা, গলাটা ঠিক হবে। গলাটা আস্তে আস্তে ট্যাটপলের মতো হয়ে যাচ্ছে। বিকালে টিফিনে গৌতম আজকে নিয়ে এসেছে এগরোল আর ভেজিটেবিল চপ। বাবা আর মেয়ে এগরোল খাবে আর আমি খাবো ভেজিটেবিল চপ। পড়ে পড়ে বাচ্চা ক্লান্ত, রোল দেখে বাচ্চা একটু খাচ্ছে হাসি মুখে, তাই তো? বাচ্চা খিদে পেয়েছিল? আরে ওর সাথে ঠিকমতো ভাতও খায়নি ও। মেয়ে পড়ছে বলে তো ঘরে সাউন্ড দিয়ে ভিডিওই করতে পারছি না। আজকে যে কী করতে আমি ব্লগটা শুরু করেছিলাম আমি বুঝতেই পারছি না। আর এখানে মা আবার পাঠিয়েছে উৎসার জন্য একটু পাকোড়া, ওই বাঁধাকপি চিকেনের যে পাকোড়া মা বানায় সেটা। উৎসার আজকে মানে খুব ভালো দিন, এক্ষুনি রোল খেলো, আবার দিদা পাঠিয়েছে পাকোড়া। রাত 11টা বাজে, এতক্ষণ পর বাড়ির পরিবেশ একটু স্বাভাবিক হয়েছে, নাহলে সকাল থেকে যে কি অবস্থা গেছে। উচ্ছ্বাসে সকাল 6টা থেকে পড়ছে, মানে গুনে গুনে 2 থেকে 3 বার ও বিছানা থেকে উঠেছে, একবার স্নান করতে, একবার খেতে, আর ওই 1-2 বার বাথরুমের জন্যে। তাহলে একই জায়গায় কন্টিনিউয়াসলি বসে পড়ে যাচ্ছে পাগলের মতো। পুরো গলাটা মেয়ের ভেঙে গেছে, এত চিৎকার করে করে পড়ছে, পুরো গলা চিড়ে গেছে, কথা বলতেও এখন মানে কষ্ট হচ্ছে, পুরো ফ্যাস ফ্যাসে গলা। আর ঘরে ও পড়ছে বলে আমাদের মানে কথা বলতে পারি না, আমি আর গৌতম তো ইশারা ইশারা কথা বলছি। মাঝে মাঝে আমি তত ভয়েস ছাড়াই আজকে ভিডিও করেছি, সব সব ভয়েস দিতে হবে। আর যখনই ও পড়া স্টপ করেছে, খাচ্ছে বা কিছু করছে, তখন আমি একটু ভিডিও করতে পেরেছি। সেই সকাল থেকে ওর পাশে বসে আছি, সেই বোবা কালারা যেমন হয় সেইভাবে। দুপুরবেলা তো ঘুমাতে পারলাম না, এত জোরে জোরে পড়ছে বলে। বাইরেও বেরোতে পারিনি, বাইরে ওই বললাম যে কুকুরটা মরেছে তার গন্ধ। তো আজকে যে দিনটা যে কি গেছে সে একমাত্র আমিই জানি। পুরো বোকার মতো ঘরের এক কোণে একটা জায়গায় বসে বসে সময় কাটিয়েছি। তো এখন ওর জন্য একটু সিদ্ধ ভাত করেছি, বললো সিদ্ধ ভাত খাবে, ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবে। দুপুরের যে ভাতটা ছিল সেটা গৌতম মাছের তরকারি দিয়ে অলরেডি খেয়ে নিয়েছে। আর আমি আজকের আর কিছু খাবো না, ইচ্ছাই করছে না। ওই রোল আর ওই মা পাকোড়াটা পাঠিয়েছিল, একটু খেয়েই আমার যেন শরীরটা অস্থির হয়ে যাচ্ছে। তারপর থেকে শুধু গা গুলাচ্ছে, যেন মনে হচ্ছে বমি হয়ে যাবে। এমনিতে গরম পড়ে গেছে, আর আমার তো শরীরে না রকম প্রবলেম আছে, তাও যে লোভ সামলাতে পারি না, খেয়ে ফেলি, এটা আমারই দোষ, আর কি করা যাবে। উৎসাহে খেতে দিয়ে দিই, কারণ কালকে সকালে উঠে আবার উঠে পড়তে হবে, তারপর পরীক্ষা দিতে যেতে হবে। তো উৎসাহকে খাইয়ে দাইয়ে আমি রাতে যে বাসন টাসন রান্নাঘর গ্যাসটার সাথে মুছে পরিষ্কার করে নিয়েছি, যাতে কালকে সকালে বেশি কাজ না থাকে। কারণ কালকে সকালবেলা ঠাকুর দেওয়া, উৎসাহ ব্রেকফাস্ট, তারপর করে রান্না বান্না করে উৎসাহকে নিয়ে আমাকে ওর পরীক্ষার মানে স্কুলে যেতে হবে, যেহেতু ওর পরীক্ষা আছে। তো সমস্ত কাজ তাই কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে। এখন রাতে ঘুমাতে যাওয়ার টাইম, অলরেডি উৎসাহ আর গৌতম শুয়ে পড়েছে। আর আজকের ব্লগটা এইটুকুই থাকলো, একদম কি বলবো, খিচুড়ি মার্কা ব্লগ হয়েছে আজকের। তো আজকে ব্লগটা এইটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।